বন্ধ তোলাবাজি, খুলছে কাটমানি ফাইলস, ভাঙল পুলিশের ঘুঘুর বাসা। এক প্রশাসনিক বৈঠকে ফের র্যাপিড অ্যাকশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবার এদিনই ফলতার নির্বাচনী প্রচারে ভয়মুক্ত ভোটের আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী। দুর্নীতির খাতা খোলার হুঙ্কার দিয়ে নিশানা কোট আনকোট ভাইপো এবং জাহাঙ্গীর খানকে। জানিয়ে স্টুডিওয়ে উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাতে চাইবো আজকে যে দীর্ঘ প্রশাসনিক বৈঠক ডায়মন্ড হারবারে করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ছবি আপনারা দেখছেন, যখন ডায়মন্ড হারবারে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক শুরু হওয়ার আগে একেবারে সাধারণ মানুষের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ছবি দেখা গেছে। এবং এই প্রশাসনিক বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যে আজ থেকে বন্ধ হচ্ছে তোলাবাজি। কড়া বার্তা দিচ্ছেন তিনি, বলছেন যে হকার থেকে শুরু করে টোটো, অটো, টোল প্লাজা কোথাও তোলাবাজি চলবে না। আমি আলোচনা শুরু করার আগে একেবারে দেখাতে চাইবো অত্যন্ত কঠোর নির্দেশ দিয়ে তোলাবাজি বন্ধে ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী। আজ থেকে অটো, টোটো, হকার এদের কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে কতগুলো বিষয়ে বলেছি, সবটা আপনাদের জন্য নয়। ডিসিপ্লিন অর্গানাইজেশন, তাদের স্বার্থ আমরা দেখব। তারাও সরকারের কর্মসূচি আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। দেখুন, গত 15 বছরে তৃণমূলের শাসনে এই অভিযোগটা বারে বারে এসেছে যে তোলাবাজি থেকে শুরু করে কাটমানি এটা কার্যত সম্পৃক্ত হয়ে গেছিল সমাজ ব্যবস্থার সঙ্গে, এবং যারা এর প্রতিবাদ করতে গিয়েছেন বা প্রতিবাদ করতে চেয়েছেন তাদের কার্যত অনেক সময় অভিযোগ উঠেছিল রাজরোষে পড়তে হয়েছিল, হামলার শিকার পর্যন্ত হতে হয়েছিল। এবার এই জিনিসটার বিমলদা একেবারে শুধু স্পষ্ট কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এইটা একেবারে বন্ধ করতে হবে। আশা আরও বেশি করে জাগছে যখন এই নির্দেশ মুখ্যমন্ত্রী দিচ্ছেন যে যাবতীয় প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে যা যা বলা হচ্ছে টানা 1 মাস কিন্তু সেগুলো কার্যকরী হচ্ছে কিনা তার নজরদারিও চলবে। না, শুভ্রটা কথা বলি, এই যে অটো, টোটো বা ফুটপাতে বাজার বসিয়ে তোলাবাজি, এটা অনেক পুরনো ঘটনা। ওটা সিপিএমের আমল থেকেই চলতো। পার্থক্যের জায়গাটা, কারণ এগুলো আমি সব জানি, চোখের সামনেই দেখতাম। কারণ অটো বা টোটোওয়ালারা বলতো, তখন হতো কি 20টা লোক অটো চালাতো, একটা লোক তোলা তুলতো মানে পার্টির ওই রসিদ বই, সেটা নিয়ে গিয়ে অল্প টাকা নিয়ে চলে যেত। ওটা কোথায় জমা হতো, পার্টিতে হতো কি কোথায় হতো বলতে পারবো না, সেটা না হলে রুট বন্ধ। একদম একজন তোলা তুলতো। তৃণমূল করলো কি, 10টা লোক অটো চালালে 4টে লোক তোলা তোলে, এবং সেই তোলা কার নামে তোলে, কে তোলে কি জানি না। এবং এটা আমি জানি, দমদম অঞ্চলে শুনেছি ফুটপাথে না কিছু জায়গা তৃণমূলের কিছু নেতা রেখে দিয়েছে, এটা আমার জায়গা, সেখানে সেই লোকগুলো বসলে সেখান থেকে দৈনিক যা আয় হবে তার একটা অংশ তৃণমূলের নেতাকে দিতে হবে। তুমি একবার চলে যাও, এখন যারা ব্যবসা করে তাদের কাউকে জিজ্ঞেস করো, তোমার সাংবাদিককে পাঠাও, দেখবে এই ঘটনাগুলো একসময় ছিল। এগুলো বন্ধ করার দরকার। তার কারণ হচ্ছে এই ঘটনাগুলোর না এর একটা ক্যাসকেডিং এফেক্ট আছে। এর কারণটা হচ্ছে যে লোকটা তোলা দেবে সেই লোকটা বেআইনি কাজ করার দিকে তাকে মদত দেওয়া হবে। সে পরবর্তী সময়ে বেআইনি কাজ করবে, অটোর পারমিট থাকুক না থাকুক নেমে পড়বে। যে লোকটা ফুটপাতে দোকান দিচ্ছে, ফুটপাত এলাকা ছেড়ে রাস্তা ঘিরে নেবে, কিচ্ছু করা যাবে না তাকে। অর্থাৎ আইন না মানার যে একটা অদ্ভুত ট্র্যাডিশন, সেটা কিন্তু চালু হয়ে যাবে। ওটা সিপিএমও চালু করেছিল, আর তৃণমূল তো এইসব ক্ষেত্রে সিপিএমের বাবা, তারা পুরো তোলাবাজিকে একটা সিন্ডিকেট বানিয়েছিল। ওটাকে ভাঙতে হবে, না ভাঙলে না আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। মুখ্যমন্ত্রী তো ঠিকই বলেছেন, শাসকের আইন চলবে না, এটা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এবং তার সঙ্গে এটাও করতে হবে একজন সাধারণ নাগরিক হিসেবে, এই যে তোলাবাজগুলো এতদিন যারা তোলা তুলেছে সেগুলোকে চিহ্নিত করতে হবে, এবং চিহ্নিত করে সেগুলোকে একদম আইনের আওতায় নিয়ে আসতে হবে। তা নইলে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এই ঘটনাটা ঘটতেই থাকবে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক যেটা, স্বচ্ছ প্রশাসন যদি না হয় তাহলে আমরা স্বচ্ছ সমাজ দাবি করতে পারি না। স্বচ্ছ সমাজ তখনই হয় যখন রাষ্ট্র তার প্রশাসনটাকে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করে। পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়ে গেছে প্রথমে সিপিএম, তারপর ওই
তৃণমূল বা আমরা যাকে তোলামূল বলে থাকি তারা একেবারে নষ্ট করে দিয়ে গেছে। আমি আমাদের বলছি- এখন হ্যাঁ, আমি লক্ষ্য বলছি একটাই, এই- সমাজ ব্যবস্থাটাকে যাতে ঠিক এই তোলাবাজি এবং সিন্ডিকেট চক্র সমাজ ব্যবস্থাকে ঘুম ধরিয়েছে না, একবারে পচনশীল জায়গায় নিয়ে চলে গেছিল। নইলে একদম। কল্পনা করতে পারেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর একেবারে বাড়িতে গিয়ে সিন্ডিকেটের ওই দাদারা বলতে পারেন গিয়ে সুভাষদাকে ডাকুন একদম, তার বাড়িতে, সুভাষদা, শিশিরদা সবাই তার ডাকছে। বাড়িতে তখন একটা সংস্কারের কাজ চলছিল, যেখানে সংস্কারের কাজ চলছিল সেইখানে পর্যন্ত একেবারে তারা কার্যত গন্ধ পেয়ে যায় এবং সেখানে গিয়ে তোলাবাজির এতটুকু সুযোগ তারা ছাড়ে না। আমি বলছি মনিদা, তার মানে ইচ্ছে থাকলে, সদিচ্ছা থাকলে যে কাজটা করা যায়, এটা গত 8 দিনের শাসনে মুখ্যমন্ত্রী এবং তার নেতৃত্বে বিজেপির যে সরকার সেটা করে দেখাচ্ছে। তার মানে এইটা যদি গত 15 বছরে তৃণমূল কংগ্রেসের সরকার করতো, আজকে এই দিনটা দেখতে হতো না। দেখো শুভ্রজিৎ, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল তখন কিন্তু এই 7 দিন 8 দিন 5 বছর কিন্তু এইসব কথাগুলোই বলা হয়েছিল। পরবর্তীকালে আমরা যত দিন গেছে তত দেখেছি সেইগুলো কিভাবে বিচ্যুতি ঘটেছে, মানে যা নীতির। আমি বলছি যে মানে মানছেন যে বিচ্যুতিটা এমন হয়ে গেছে, এটা সমাজ ব্যবস্থার অঙ্গ হিসেবে পরিণত হয়েছে। করাপশন হয়েছে, দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, এগুলো তো কেউ বলতে পারবে না। দেখুন এইগুলোর জন্য তো আমরা মানে কোনো সময় মানে বিজেপির মদতকার, এর পেছনে পৃষ্ঠপোষককার ভূমিকা কে পালন করেছে, যারা করেছে তাদেরই দায় হবে এবং তার জন্য সরকারটা চলে গেছে এবং তাদের শাস্তি পাওয়া উচিত। আশা করি এই সরকার যারা যারা এই দোষ করেছে, দুষ্কর্ম করেছে, তাদের শাস্তি দেবে। আমার কথা হচ্ছে যে এই যে ঘরটা ভাঙতে গেল বুলডোজার দিয়ে, যেদিন বুলডোজার দিয়ে ভাঙছিল সেদিন তো প্রত্যেকটা চ্যানেল মানে ইনক্লুডিং তোমরা সেই জমিতে কথা বলছিলে যে সত্যি সত্যি অ্যাকশন শুরু হয়ে গেছে, অ্যাকশন দেখতে পাচ্ছি। আবার দেখা গেলো হাইকোর্ট থেকে একটা স্টে হয়ে গেল। আমার কথা হচ্ছে যে যখন একটা এক্সিস্টিং ল আছে, সেই এক্সিস্টিং লটাকে ভায়োলেট করে যদি আমি কিছু করতে যাই, আমি বলছি আইনের শাসন সর্বোপরি এবং সেক্ষেত্রে আদালতে যা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে। আপনি আমাকে বলুন যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কতগুলো নির্দেশ গত 15 বছরে এরকম বারবাটিম পালন করা হয়েছে। আমি একটা চ্যানেলে এক্ষুনি বলে এলাম এটাই কথা যে আমরা কি শুধুমাত্র ধরুন আজকে মুসলিমরা অনেকে অনেক কথা বলছে, কোথাও কোথাও ঝামেলা প্ররোচনামূলক কথাও বলছে, কিছু হতে পারে। আমি বলি 5 বছর কি এইগুলো সামাল দিতেই বিজেপি সরকার বলবে যে 5 বছর আমাদের এতেই কেটে গেল? আমি বলছি এখন তার দুটো সরকার আছে, এখন যেখানে যেখানে যেরকম ধরনের আইন আছে, যেখানে আইজানের নিষিদ্ধ আছে, যেখানে যেখানে এই যে পশু হত্যার নিষিদ্ধ আছে, যে আইনগুলো আছে অক্ষরে অক্ষরে পালন করুক, সেগুলো তো আমরা সাপোর্ট করব। কিন্তু এইগুলো দোহাই দিয়ে যে এই ধরনের 5 বছরে তৃণমূল আমি শুধু আপনাকে মনে করিয়ে দিই, তখন নাকতলায় একটা জমি জবরদখল হয়েছিল, সেটা জবরদখল মুক্ত করতে গেছিলেন তৎকালীন সিপি, এবং তখন তৃণমূল নেতা কি বলেছিলেন যে এইটা কাজটা যদি পুলিশ প্রশাসন করে আমি আত্মঘাতী হবে, এবং তারপরে ফিরে আসতে হয়েছিল। একেবারে সিপির যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ যারা প্রতিদিনের জীবনে এইরকম তোলাবাজি এবং সিন্ডিকেট চক্রের আমি বলছি বিষ বাষ্পের মধ্যে শ্বাস প্রশ্বাস নিতে হচ্ছে প্রতিদিন, তাদের কি দমবন্ধকর পরিস্থিতি বুঝতে পারছেন? এই যে সিন্ডিকেটের কথা বললে না, যেদিন বিজেপি এসছে, আমি সাধারণ নাগরিক হিসেবে বলছি, যে যে বাড়িগুলো হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, এসে পরে খবর নিয়ে গেছে, দাদা এটা আপনার হচ্ছে তো, ওটা আপনার হচ্ছে তো। আমি বিমলদার কাছে উইথ ডিউ রেসপেক্ট বলছি, ভেরি টাফ করা উচিত। কিন্তু এখন আপনি পেশায় আইনজীবী, আপনি আমাকে বলুন এই অবৈধ নির্মাণ ভাঙার জন্য কতগুলো নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, কটা তার মধ্যে পালন করা হয়েছে? আমি বলছি তৎকালীন রাজ্য সরকার থেকে শুরু করে কলকাতা পুরসভার নাকের ডগায় চোখের সামনে অবৈধ নির্মাণ দিনের পর দিন চলছিল কি করে? এতগুলো প্রাণ চলে গিয়েছে, কটা পদক্ষেপ তৎকালীন সরকার নিয়েছে? এই প্রশ্নগুলো আজকে সংগত করতে তুলতে হবে মনিরা। আমি সলিল ভট্টাচার্য, একটা কথা শোনো, সলিল ভট্টাচার্য, সম্ভব নয়, তাপ কিন্তু অসম্ভব নয় যদি ঠিক মানে সততার সঙ্গে প্রশাসন চালানো যায়, এটাকে দূর করা যায়। তৃণমূল সরকার এবং তার প্রশাসন, তার দলের লোকগুলো অসৎ ছিল, নিজেরা চোর ছিল বলে তারা দূর করতে পারেনি। আমরা চোর নই, আমরা সৎ, আমরা পারবো, এটা বলে দিয়ে যাচ্ছি। বেশ, আমি বলছি মানে আমরা যে প্রশ্নগুলো তুলছি সেই প্রশ্নগুলো যে যথার্থ সঙ্গত রয়েছে সেটা সাধারণ মানুষের প্রশ্ন, সেজন্য এই অনুষ্ঠানে প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে মণিশঙ্কর চট্টোপাধ্যায়কে জল খেতে হচ্ছে। আমি এইখানে আসতে চাইবো সলিল ভট্টাচার্যের কাছে, কিন্তু আমি তার আগে দেখাতে চাইবো যে অভিযোগ পুরনো গত 5 বছরে যত রকম অ্যাট্রোসিটি হয়েছে, সেটা পলিটিক্যাল হতে পারে, সেটা যদি পুলিশ অত্যাচার করে থাকে এবং সেই যদি অভিযোগ থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু কড়া ব্যবস্থার নির্দেশ এবং আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন প্রশাসনিক বৈঠকের পরে। দেখুন একবার। নতুন করে থানাগুলোতে এফআইআর করতে পারেন কারা? 3টে স্তরে, মূলত 4টে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। একটা পলিটিক্যাল,
একটা হচ্ছে পুলিশের লোয়ার লেভেল দ্বারা অত্যাচারিত, লোয়ার লেভেল নয়, পুলিশ যে কোনো স্তরে পুলিশের দ্বারা অত্যাচারিত। 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নিন, কমপ্লেন না করাই ভালো। এই রকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে বা কোনো গার্ডিয়ানের থাকে, শিশুকন্যার সঙ্গে কিছু হয়ে থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন, আমরা ইনভেস্টিগেশন করে লফুল অ্যাকশন নিতে বলেছি। আর চতুর্থত হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক্স ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। একে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিতে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। বিএনএসএ ইটস ইলেকট্রনিক্স ডকুমেন্টকে, ডিভাইস ডকুমেন্টকে অ্যাকসেপ্ট করা হয়েছে, এটা একদম। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন, তদন্ত করে কনসার্নিং আইও দেখবে, তদন্তের গ্র্যাভিটি থাকলে অ্যাকশন নেবে, আর যদি ফলস অ্যালিগেশন হয় সেটাকে ক্লোজ করে দেবে। তার আইনে বলা আছে কি করতে হবে। এবং এটা বলা মানে হাজারে হাজারে মিথ্যা অভিযোগ যদি করেন, মিথ্যা অভিযোগ প্রমাণ হয়ে গেলে কিন্তু আপনার বিরুদ্ধেও কি করতে পারে সেটাও বিএনএসে বলা আছে, এটা থেকেও বিরত থাকবেন। যদি সত্যিকারের সাফার আল্লাহ গরিব মানুষরা তারা করুন। দর্শকদের নিশ্চয়ই সন্দেশখালির কথা মনে আছে, আপনাদের মনে আছে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বিরুদ্ধে যখন পুলিশের কাছে অভিযোগ জানাতে যেতেন মহিলারা, তখন কি পুলিশের তরফ থেকে বলা হতো যে মিটিয়ে নেওয়ার কথা বলা হতো। আজকে সন্দেশখালির নাম মুখ্যমন্ত্রী করেননি, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে মহিলারা যারা পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে অভিযুক্তের সঙ্গে মিটমাট করে নেওয়ার পরামর্শ যারা দিয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ করুন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে। পুলিশের হাতে অত্যাচারিত হয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, তারা অভিযোগ করার কথা বলছেন। তার মানে সলিলদা, গতকাল আমরা দেখেছি আরজিকর কাণ্ডে 3 শীর্ষ পুলিশ আধিকারিককে একেবারে কর্তব্যে গাফিলতি সহ একগুচ্ছ অভিযোগে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে, প্রমাণ হলে তাদেরও রেয়াত নেই। বার্তা কিন্তু একেবারে স্পষ্ট। মুখ্যমন্ত্রী পরিষ্কার সোজাসাপটা বলে দিয়েছেন যে ভারতীয় ন্যায় সংহিতা আর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী চলবে। রাজ্যের আইনের শাসন বলবৎ হবে, রাজ্যের শাসকের আইনকে দূর করে সরিয়ে দেওয়া হবে। দেখো, দুর্নীতি বলো, কাটমানি বলো, সিন্ডিকেট বলো, তোলাবাজি বলো, খাদ্যের দুর্নীতি বলো, এটা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলো। তোমার বেশি দূর যেতে হবে না, তুমি পেছনে যাও না, রুবির পর থেকে তুমি যাও, যত হকার, যত দোকান বসিয়েছে, হকার বসিয়েছে, গরিব লোকদের কাছ থেকে টাকা লুট করেছে এরা। এখানে তোমার পেছনে যাও, ভেরিগুলো দখল করে নিয়েছে, ভেরি দখল করে ভেরি বুঝিয়েছে। তিলজলাতে যাও, তিলজলাতে ভেরি বুঝিয়ে ওখানে 5খানা টাওয়ার ওখানে তৈরি হয়েছে দিনের পর দিন। আর মণিশঙ্কর বলছে বুলডোজার নিয়ে আসাটা অন্যায় হয়েছে। কেন? কর্পোরেশন ইন লিগ উইথ দ্য কর্পোরেশন, সিএসসি ইজ ইন লিগ উইথ দ্য করাপশন, প্রত্যেকে জড়িত আছে। একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল দুর্নীতিকে, আর সেখানে অ্যাম্বুলেন্স দিয়ে উইথ ফুল প্রোটেকশন যদি ভাঙা হয়। আপনি আরো ভালো জানবেন সলিলদা, এই গার্ডেন রিচ থেকে শুরু করে একের পর এক হেলে পড়া বাড়ির আমরা একটা সিরিজ করেছিলাম। গার্ডেন রিচে পাহাড়পুর থেকে কতগুলো বাড়ি এরকম ভেঙে পড়েছিল, 12 জন লোক মারা গেছিল। আমি বলছি প্রশাসনের চোখের সামনে কিভাবে এইগুলো চলছিল। সুব্রজিৎ কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, 12 জন লোক মারা গিয়েছিল। মণিশঙ্কর আমাকে বলতে দাও, আমাকে বলেছে 12 সংখ্যক লোক ভাঙা যাবে না। মারা গিয়েছিল। আমাকে বললেন কেন? মণিশঙ্কর বলছে ভাঙা যাবে না, আমি কখন বেআইনি বাড়ি হলে সেটা থাকবে, ভাঙা যাবে না। আমার কথাটা সমাজে একটা অন্য প্রতিক্রিয়া পড়ে। আমার কথা হচ্ছে যে আজকের যে আইনটা আছে তাতে হচ্ছে কেউ যদি একটা আনঅথরাইজ কনস্ট্রাকশন করে তাতে একটা নোটিশ দিতে বলছি না, আইনের কথা বলছি। আমি বলছি একটা যদি আইন করা হয় যে বেআইনি হলেই সরকার ভেঙে দেবে। কমেন্ট করেছে
হাইকোর্ট স্টে দিয়েছে, টেম্পোরারি একটা ডেট দিয়েছে। একটা স্টে দেওয়া মানে যে ভাঙাটা ঠিক হয়েছে। হাইকোর্ট যদি বলেন, হাইকোর্ট যদি বলে আপনাকে সাসপেন্ড করলো, শুনবে বলে আপনি চাকরি করতে গেলে আপনাকে সাসপেন্ড করলো, আপনাকে স্টে দিয়ে দিল, তার মানে হাইকোর্ট আপনাকে ক্ষতি করে দিল না। আমি শুধু মণিশঙ্কর চট্টোপাধ্যায়কে বলবো, এই যে বেআইনি ভাবে ভেড়ি দখল করে জলা জমি ভরাট করে যেভাবে ওই যে নাজিরাবাদে একটা একেবারে কারখানা গড়ে উঠেছিল 27 জন, ভাবতে পারেন এই 27 জনের কেউ দেহ পায়নি, একেবারে ঝলসে যাওয়া দলা দেহাংশ তাদের হাতে তুলে দিয়েছিল পরিবারের। এই কষ্টটা, এই যে কথাগুলো বলছেন না মণিশঙ্কর চট্টোপাধ্যায়, সেই পরিবারেরকে গিয়ে সেই কথাগুলো বলুন। আমরা সেই কথাটা বলছি না, আমি বলছি তৃণমূল কংগ্রেস যে করে গেছে, যে ঘটনাগুলো করে গেছে, তার থেকে খারাপ কোনো সরকার হতে পারে না, চেষ্টা করলেও হতে পারে না। আমি একবারও কোনো তৃণমূলের সাপোর্টে কোনো কথা বলিনি। আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনাগুলো করে গেছে সেই জন্যই তো সরকারটা পরিবর্তন হয়েছে। আজ থেকে যেগুলো ঘটনাগুলো হবে, এই 5 বছর ধরে তৃণমূল কংগ্রেস করে গেছে, এই নিয়ে আমরা থাকবো নাকি কোনো উন্নয়ন নিয়ে আমরা থাকবো? আমার কথাটা এইটাই, আমার কথাটা প্রতীক চট্টোপাধ্যায় খুব পরিষ্কার। আমি শুধু প্রতীকটাকে বলছি যে একের পর এইরকম যে অন্যায় কাজগুলো করে যাওয়া হয়েছে, সেখান থেকে গত সরকার কোন শিক্ষা নেওয়া তো দূরের কথা, কার্যত যারা এই পাপগুলো করেছে তাদের আড়াল করার চেষ্টা হয়েছিল। দেখুন, একটু এতক্ষণ ধরে একটা জিনিসই আপনি বারবার বলছিলেন শুভ্র, সেটা হচ্ছে যে এই সবাই কি করছিল, মানে পুরসভার লোকজন, আধিকারিক, রাজনীতিবিদ, প্রত্যেকে মুখ্যমন্ত্রীর নির্দেশের অপেক্ষা করছিল। আজকে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি একটা খুব কড়া নির্দেশ দিচ্ছেন, একদম ওপর থেকে নিচতলা অবধি, যে যারা আইনের বিরুদ্ধে কাজ করবে, আইনের বাইরে যাবে, তাদের শাস্তি হবে। সেটা পুলিশ হতে পারে, তাদের দলের রাজনীতি কর্মী হতে পারে, অন্য দলের রাজনৈতিক কর্মী হতে পারে। এই যে নির্দেশ, এই যে আস্থার একটা সৃষ্টি হচ্ছে, সেইটা কোথাও গিয়ে গত 15 বছরে দেখা যায়নি। গত 15 বছরে দেখা গেছে রাস্তায় দাঁড়িয়ে, মানে সাধারণ লোকের সামনে আইএস আইপিএস অফিসারদের একেবারে ধমক দিয়ে তাদেরকে অসম্মান করা, এটা দেখা গেছে। কিন্তু এরকম স্পষ্ট নির্দেশ, স্পষ্ট নির্দেশিকা, যাতে মানুষের আস্থা বাড়ে, যাতে মানুষ শান্তি শৃঙ্খলাভাবে বাঁচতে পারে, বেআইনি নির্মাণ এগুলো বন্ধ হয়, তোলাবাজি বন্ধ হয়, এই যে স্পষ্ট নির্দেশিকা, এটা সাধারণ মানুষ আশ্বস্ত হচ্ছে। এবং এই যে আপনারা এই যে প্রথম 8 দিন বলছেন, প্রথম 1 মাস তৃণমূল কংগ্রেস যখন এসেছে শুধু বলে গেছে সিপিএম বদমাইশি করছে, সিপিএম বদমাইশি করছে, কি করব সেইটার কোনো নির্দেশ ছিল না। সেটা আজকে কিন্তু এই সরকার এসে একবারও বলছে না যে তৃণমূল কংগ্রেস এগুলো করে গেছে, এগুলো করে গেছে। তারা বলছে আগামী দিনে কি হবে, এই আগামী দিনে শান্তি সুরক্ষা কিভাবে বজায় থাকবে তার যে স্পষ্ট নির্দেশিকা মুখ্যমন্ত্রী দিচ্ছেন, এতে সাধারণ মানুষ আশ্বস্ত হচ্ছে এবং সাধারণ মানুষ সময় দেবে যে যখন একটা ভবিষ্যতের নির্দেশিকা আছে, তাহলে এই সরকারকে সময় দিতে হবে যাতে এগুলো পূরণ করতে পারে ভালোভাবে। এবং একটা জিনিস শুধু বলবো যে বেআইনি নির্মাণ, সেই নির্মাণ যেরকম শহরাঞ্চলে আছে, গ্রামাঞ্চলেও আছে, সেগুলোর দিকেও নজর দিতে হবে। এবং দলীয়ভাবে বিজেপিকে দিয়ে, বিজেপির নেতৃত্বকে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেদিকেও নজর দিতে হবে, যাতে শুধু শহর নয়, শহর গ্রাম সারা পশ্চিমবঙ্গে বেআইনি নির্মাণ এবং তোলাবাজি এগুলো যত শহরের ওপরে দৃষ্টিপাত হচ্ছে, সারা গ্রামাঞ্চলেও যাতে একই রকম ভাবে সবকিছু হয়। এই তোলাবাজি, কাটমানি এগুলো সব ইতিহাসের পাতায় চলে যায় যদি আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়। এই আইনের শাসন প্রতিষ্ঠা করার ন্যূনতম চেষ্টা, প্রশ্নটা হচ্ছে গত 15 বছরে কি দেখা গেছিল? নির্বাচনী প্রচারে আজ ফলতায় গেছিলেন মুখ্যমন্ত্রী এবং সেখানে পুনর্নির্বাচনে 1 লক্ষের বেশি ভোটে বিজেপি প্রার্থীকে জেতানোর আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন ফলতার জন্য স্পেশাল প্যাকেজের ঘোষণা করছেন এবং একই সঙ্গে তিনি যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেই খাতাও সামনে আনবেন বলছেন ভাইপোর জন্য এতদিন ভোট দিতে পারেনি ফলতা। সন্ত্রাসযুক্ত একটা পরিস্থিতির পরিবর্তনের আশ্বাস তিনি দিচ্ছেন এবং ভয়মুক্ত পরিবেশে সকলে ভোট দিতে পারবেন, ভয়মুক্ত পরিবেশে একটা ভোট হবে, এই আশ্বাসও তিনি দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন দেখবো একবার। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস, কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে
কি করেছে আমি জানি না, আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। ভুলবো কি করে এগুলো? ভাইপোর পিয়ের ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন সাংবাদিক বন্ধুদের, নাগরিকদের, বিজেপি কর্মীদের, অন্য দলের নেতা কর্মীদের, এমনকি তৃণমূলের কিছু কিছু লোককে তাদের কার নির্দেশে করেছে। আগের পর্বে আলোচনায় মণিশঙ্কর চট্টোপাধ্যায় বলছিলেন তৃণমূলের আমলে যেভাবে অপশাসন হয়েছে, এটাও বলছিলেন যে এর থেকে খারাপ হয় না। আমি শুধু শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, এই যে 24টা সম্পত্তি, আমতলায় প্রাসাদের মতন অফিস, বা গত পরশু এবং গতকাল বিষ্ণুপুরের যে ছবি আমরা দেখিয়েছি দিলীপ মণ্ডলের, চোখ ধাঁধিয়ে যায়। এই বিশাল অট্টালিকা, বিপুল জায়গা নিয়ে এক নয় একাধিক এইরকম বাড়ি তার রয়েছে। বা তার আগে এসএসসি দুর্নীতিতে ধৃত এবং জেলে কাটাতে হয়েছে বেশ কিছুদিন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সেই বাগান বাড়ি, বা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হওয়া 50 কোটি টাকা, কেজি কেজি সোনা, এগুলো সব সেই অপশাসনের ছবি। তো মানবেন এটা মনিদা? না না, আমি যেটা বলতে চাইছিলাম যে করাপশন নিয়ে তো বললাম যে প্রাইমা ফেসি এস্টাবলিশ আমাদের মানে এগুলো সব সৎপথে, না না এগুলো সব সৎপথে হয়েছে বলে মনে হচ্ছে না। এগুলো নিয়ে চলুক। আমি বলছি যে যেভাবে একটা সরকার শুরুতেই এই যে বুলডোজার নিয়ে ভাঙতে গেল, ভাঙাটা তো আমার আপত্তি নেই, বেআইনি হলে ভাঙবে, কিন্তু যেখানে আইন আছে আইনটাকে ঠিক করে এটা করা উচিত। না হলে কি হবে যে শুরুতেই হোঁচট খাবে যে সত্যি সত্যি চলে এটা আইন মানে। আমার মূল প্রশ্ন ছিল যে এই যে কার্যত একের পর এক তৃণমূল নেতাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে, এইটা কিভাবে হলো? এইগুলো পরিষ্কার। আমি যেটা জানতে চাইছি, এখন বিজেপি সরকার এসছে, এটা নিয়ে হইচই হচ্ছে। কদিন পরে আমরা দেখেছিলাম যে সিপিএম এর বিরুদ্ধে যে আমাদের আন্দোলন ছিল, আমরা তো কংগ্রেস করতাম বরাবর। বুঝতে পারছি না মনিদা, আমরা যখন কংগ্রেস করতাম না, কংগ্রেস যখন করতাম তখন সিপিএম এর বিরুদ্ধে যে করেছিলাম, যে সিপিএম এ যারা যারা অত্যাচার করেছে তাদের শাস্তি চায়, পরবর্তীকালে দেখলাম সেই সিপিএম এর লোকগুলো তৃণমূলে চলে গেল। ফলে এই যে দেব দেব করে এই লোকগুলো আবার সেটিং করে বিজেপিতে চলে এসে, হ্যাঁ বুঝলাম, সিপিএম থেকে তৃণমূলে চললো, নীলকারা তো চায়, সিপিএম তো ছাড়লো। তার মানে যাবতীয় যা অভিযোগ সিপিএম এর তৎকালীন শাসক দলে থেকে তৃণমূল যা যা করেছিল এই সিপিএম এর বিরুদ্ধে বিরোধী থাকাকালীন, তৃণমূলে আসার পর সব ওয়াশিং মেশিনে সাফ হয়ে গেল। 8-10 দিন পরে তো নাইনি, তাতে বেশ কিছুদিন লেগেছে। বিজেপি সরকারটাই তো 10 দিন হয়েছে। দেখুন, আমি বলছি যদি না হয়, শাস্তি যদি না পায়, তাহলে আমরাই বলবো তো যে আপনারা সেটিং হয়েছেন, শাস্তি পাক। আমরা তো চাই তৃণমূল কংগ্রেসের জন্য যে লোকগুলোর জন্য এই দলটা। আমি শুধু এইটা বুঝলাম না যে মূল প্রশ্নের উত্তরের মধ্যে একেবারে কাজ দিয়েও কেন ঘেঁষতে চাইলেন না মণিশঙ্কর চট্টোপাধ্যায়? কেন ঘেঁষতে চাইলেন না? আমি বলছি যে তাদের উপযুক্ত শাস্তিটা দিন। তবে এইটা মানছেন যে ওয়াশিং মেশিন সিপিএম থেকে যারা এসেছিল গুচ্ছ গুচ্ছ অভিযোগ, সিপিএম যখন শাসক ছিল তৃণমূল বিরোধী ছিল তারা করেছিল, তৃণমূলে আসার পর সব পাপ ধুয়ে গেছে। আমার কথা এটা পরিষ্কার শুভ্র, সেটা হচ্ছে গোটা তৃণমূলের আমলে দুজনের দুটি প্রায় বেদবাক্য শুনতাম। মাননীয় মুখ্যমন্ত্রী বলতেন ফাইল আছে খুলবো, সে ফাইলটা জীবনে খোলেননি। আচ্ছা, মাননীয় ভাইপো বাবু বলতেন দরজাটা একবার খুলবো, সব বিজেপি ঢুকে যাবে। আমরা কতবার এখানে বলেছি আপনি দরজাটা খুলে দেখুন না কজন যায়। হ্যাঁ, দু একজন তো গেছে আমাদের লোভে পড়ে, আজকে তারা রাজনীতির কোন আস্থা বলে গেছে কেউ জানে না। ফলে সততা না রাখলে এটাই হয়। আমি পরিষ্কার বলি, এবার একটু তাত্ত্বিক আলোচনা করি। এই যে অপশাসনের কথা বলে, অপশাসন কখনো হয় জানো? প্রশাসনের দুটো দিক আছে, একটা রাজনৈতিক প্রশাসন যার অঙ্গ মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা বা কেন্দ্রের প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীরা, আর একটা হচ্ছে স্থায়ী প্রশাসন যারা পরীক্ষায় পাশ করে আমলা বা অন্যান্য কর্মচারী হয়। এরা লিডারশিপ দেয়, রাজনৈতিক প্রশাসন তারা ইমপ্লিমেন্ট করে। যারা লিডারশিপ দেয় তাদেরই দায়িত্ব ফার্মলি কন্ট্রোল করা। ওই জায়গায় যদি গোলমাল হয়, প্রশাসন গোলমাল শুরু করবে। তৃণমূলের সমস্যাটা হয়েছিল ওই জায়গায় ভীষণ গোলমাল ছিল। আচ্ছা, ভালো করে দেখো তো, তৃণমূল কংগ্রেস যাদের মন্ত্রী করেছিল এই মানে মণিমাণিক্যদের কোথা থেকে তুলে এনেছিল, যাদের এমপি করেছিল এই শওকত মোল্লা, এই জাহাঙ্গীর, এই সাম্রাজ্য করতে কেন দিয়েছিল? কারণ একটাই, যারা রাজনৈতিক প্রশাসন তারাও অসৎ ছিল, ফলে স্থায়ী প্রশাসনে অসততা হতে দিয়েছে।
আমরা সেটা হতে দেব না। আমরা প্রথমেই আমি বলে শুধু দিয়েছি, একটাই বিমলদা মনি আপনাকে একটা জানবো। কথা বলি, আমরা প্রথমেই বলে দিয়েছি তৃণমূলের ওই ক্রিমিনালদের দলে নেব না। আমার দলের যে লোকেরা নিজের জীবন পরিবারের সম্মান বাজি রেখে লড়াই করেছে, বিজেপিকে জিতিয়েছে, তারাই দলকে এগিয়ে নিয়ে যাবে। তো 100 বার বলা বেশ। হয়েছে। এই উৎসব পালন করবেন আগামী 21 তারিখে। আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল জিডি করে, সব এফআইআর হয়েছে। 21 তারিখে ভোট, তার প্রচারে এসে সেই পুষ্পা কোথায়, যে পুষ্পা একেবারে নির্বাচনের সময় রীতিমতন হুঙ্কার ছাড়ছিল। তখন কি বলেছিল পুষ্পা ওরফে এই জাহাঙ্গীর খান, আমি একবার দর্শকদের মনে করাবো। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা ঝুঁকে নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালদের কাছে আমরা মাথা নত করবো না। কার্যত কতটা সন্ত্রাসের বাতাবরণ এই জাহাঙ্গীর খান তৈরি করেছিল 29 তারিখ যখন ভোটটা হয়ে গেল, তারপরে আপনার নিশ্চয়ই সলিলদা মনে আছে যে কিভাবে সন্ত্রাস চালানো হয়েছিল। এমনকি তৃণমূলে যারা ভোট দিয়েছিল তাদের পর্যন্ত বাড়িতে হামলা এবং ভয় দেখানো হয়েছিল, যার জন্য মহিলারা সেদিন পুরো রাস্তায় নেমে পড়েছিলেন। এবং কত রকম ভাবে দুর্নীতি হয়েছিল এবং ভোটকে ট্যাম্পার করার চেষ্টা হয়েছিল, তার ডিটেল একেবারে কমিশনের তরফে দেওয়া হয়েছিল। আজকে নিজেকে চোরাচালানকারী বললো, মানে কত বড় মূর্খই তৃণমূলের লোকগুলো। এইরকম একটা জায়গা থেকে সন্ত্রাস মুক্ত ভোটের আশ্বাস মুখ্যমন্ত্রী দিচ্ছেন। এই দেখো, দক্ষিণ 24 পরগনা, প্রত্যন্ত দক্ষিণ 24 পরগনা দুজন যে ক্রিমিনাল আছে, তারা যে তাদের যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এক দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলেছে আন্ডার দ্য লিডারশিপ অব অভিষেক ব্যানার্জি, তথাকথিত ডায়মন্ড হারবার মডেল। তুমি দেখো এই যে জাহাঙ্গীর দিনের পর দিন লুট করেছে। 2018 পঞ্চায়েত ইলেকশনে তুমি দেখো পোল ডেতে ভায়োলেন্স, পোস্ট পোল ডেতে ভায়োলেন্স, এবং যেভাবে নির্যাতিত হয়েছিল, লোকেরা ভয়ে আতঙ্কিত হয়েছিল। 2023-এর পঞ্চায়েত ইলেকশনে লুট করেছে, ছিনতাই করেছে। 2024-এ প্রথম সেই লিকোপ্লাস্ট আর লাগিয়ে রাখার সেই সংস্কৃতি এই জাহাঙ্গীর আন্ডার দ্য লিডারশিপ অফ অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার মডেল বলে চালু করেছিল। এবং এই জাহাঙ্গীর ডান হাতকে আজকে অ্যারেস্ট করেছে সেই শওকত মোল্লা, যার বাড়িতে এখনো হাউস গার্ড চলছে, এখনো পুলিশ ওখান থেকে উইথড্র হয়নি, সে কিন্তু ভাঙড়ের ইলেকশনের নির্বাচনে পরাজিত হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, তার বাড়ির থেকে এখনই সমস্ত সিকিউরিটি উইথড্র করে নেওয়া হোক। জাহাঙ্গীরের কাছে 2021-এ আগামী দিনে আপনাকে শুধু মনে করিয়ে দিই, নির্বাচনী প্রচারে গিয়ে ভাঙড়ে এই শওকত মোল্লা সম্পর্কে কি বলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার এই শওকত মোল্লা হচ্ছে আমার ডান হাত, প্রয়োজনে আমার সিকিউরিটি উইথড্র করে ওর সিকিউরিটি ব্যবস্থা করব। এই শওকত মোল্লা বলেছিল বলে এই ভাঙড়ে আমি 6টা থানা দিয়েছি। মানে কতটা গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তখন শওকত মোল্লাকে দিয়েছিলেন প্রচারে। আমি উত্তর চাইছি সলিলদার কাছে। যখন ইলেকশনটা ডিক্লেয়ার হয়ে যায়, ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায়, মোথাবাড়িতে যখন এইরকম এতগুলো জাজকে আটকে রেখে যখন একটা তাণ্ডব লীলা চলে, ইলেকশন কমিশনের উচিত ছিল না সেই টাইমে সেটাকে ক্লিয়ার করা? ইডি সিবিআই এতগুলো কেস অপেক্ষা করছিল, যখন বিজেপি সরকারটা আসবে তখনই আমরা এগুলো দেখবো। উচিত ছিল না এই ডিসিবিআই এতগুলো করে? মোথাবাড়িতে যারা এসআইআর এর যে জাজরা একদম দিনরাত এক করে যাবতীয় ছুটি বাতিল করে এসআইআর এর কাজটা শুনানি যারা করছিলেন, তাদের নিরাপত্তা যে পুলিশ এনশিওর করতে পারে না, এমনকি সেই পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের ফোন করে যোগাযোগ করা যায় না, তাদের ভূমিকা কেন মনিদা আন্ডারস্ট্যান্ড আনছেন না? আমি তো বলছি যে দেখুন, এতদিন ধরে যে কথাগুলো বলা হচ্ছে সলিল দ্বারা, বিমল দ্বারা, বা আমরাও সে একই কথা বলছি, তৃণমূলের যেগুলো
অপশাসনের বিরুদ্ধে আমরা কথা বলে আসছি, আমরাও বলে আসছি বারবার করে। আমি বলছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব কেসগুলো তৃণমূলের আমলে ইডি সিবিআই হয়েছে সেগুলো কি নিষ্পত্তি করা যেত না? মোথাবাড়ি কাণ্ড এই জন্যই বললাম, তারা শুধু দেখতে দিল। আমি বলছি অপশাসন মানে শুধু আইনের ক্ষেত্রে অপশাসন নয়, ধর্ম চর্চার ক্ষেত্রেও অপশাসন অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। একেবারে কি বলেছেন, এমনকি মূর্তি ভাঙার প্রসঙ্গও টেনে এনেছেন নির্বাচনী প্রচার এই যে সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন তৃণমূলকে নিশানা করতে গিয়ে দেখুন। চিন্তা করবেন না, ধর্ম পালন করতে গেলে আর হাইকোর্টে যেতে হবে না, আপনারা মুক্ত। এ আমার সংবিধান অধিকার দিয়ে গেছে। কি অত্যাচার করেনি বলুন? এমনকি দুর্গাপূজার বিজয়া দশমীর ডেট পর্যন্ত চেঞ্জ করে দিয়েছিল। শ্যামপুরে দুর্গা মূর্তি ভাঙা, বজবজে লক্ষ্মী মূর্তি ভাঙা, কাকদ্বীপের সূর্যনগরে কালী মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা, মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙা, আর কুলপিতে বজরং বলির মূর্তি ভাঙা। সব মামলা রিওপেন করব। আর মা কালীকে যে পুলিশ অফিসার প্রিজন ভ্যানে তুলেছিল, তার মা কালীর এই বঙ্গভূমিতে কোনো স্থান হবে না, স্থান হবে না, নিশ্চিন্ত থাকুন। অর্থাৎ বুঝতে পারছেন, যাবতীয় দুর্নীতি অপশাসন থেকে ধর্মাচরণে যারা যারা বাধা দিয়েছে প্রত্যেকটা ফাইল রিওপেন হবে এবং বিচার হবে বলে আশ্বাস দিয়েছেন আজকে এই ফলতার নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি বলছি প্রদীপদা, একেবারে স্পষ্ট বার্তা শুভেন্দু অধিকারীর প্রশাসনের তরফে দেওয়া হচ্ছে, ভয় মুক্ত হয়ে কাজ করুন, পক্ষপাত মুক্ত হয়ে কাজ করুন, শিরদাঁড়া সোজা রেখে কাজ করুন। এইটা তো পুলিশ প্রশাসনের প্রতি বার্তা, যেটা গত 15 বছরে কি দেখা গেছিল? গত 15 বছরে একটা বার্তা ছিল পুলিশ প্রশাসনের উপরে, সেটা হচ্ছে যে রাজনৈতিক একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ থেকে গ্রামীণ প্রশাসন পরিচালনা করা। অর্থাৎ এই যে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষতা, যেটা সবথেকে সাধারণ মানুষ আশা করে, সেটা ছিল না। আপনি দেখবেন যে নির্বাচনের আগে যখন পুলিশ প্রশাসনের সমস্ত আধিকারিক বিভিন্ন থানার সব বদলি হলো, তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের গেম প্ল্যান আর কিছু নেই। আসলে সমস্ত নির্বাচন থেকে শুরু করে পুলিশের ওপরে নির্ভর করে একটা দল এভাবে গড়ে উঠতে পারে এবং চলতে পারে, সেটা আজকে কিন্তু এই বিজেপি সরকারের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী একদম সঠিক জায়গায়, আরজিকর কাণ্ড থেকে সব জায়গায় পুলিশ প্রশাসনের যারা গাফিলতি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার যে নজির তৈরি করছেন, সেটা কিন্তু আগামী অনেকটা দিন পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকতে বাধ্য করবে। একেবারে তাই, নিঃসন্দেহে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আলোচনা এখানে শেষ করব। শুধু পুলিশ প্রশাসনের মধ্যে শৃঙ্খলা আনার চেষ্টা মুখ্যমন্ত্রী করছেন এমনটা নয়, একই চেষ্টা স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু সমান গুরুত্ব দিয়ে সমানভাবে মুখ্যমন্ত্রী করছেন। কি সেই প্রচেষ্টা, এই আলোচনার শেষে সন্ধ্যে 7টায় আপনাদের সামনে বিস্তারিত নিয়ে আসছি। চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।